জীবনের মাঝে মাঝে চমৎকার ব্যাপার ঘটে। ভেবে দেখবার ও উপভোগ করবার জিনিস হিসেবে সেগুলোর মূল্য বড় কম নয়। সম্প্রতি আমার অভিজ্ঞতার গণ্ডির মধ্যেই এমনই একটা ঘটনা এসে পড়েছিল। ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে। এটা জন্ম মৃত্যু গল্পের প্রথম অনুচ্ছেদ। এভাবেই গল্পটা শুরু হচ্ছে যে জীবনে অনেক ঘটনা এসে পড়ে আমাদের সামনে, আমাদের কথকের সামনেও পড়েছে তেমনি ঘটনা, এবং এই ঘটনাকে একটি ঘটনা নয় বরং দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে। জন্ম মৃত্যু, গল্প গ্রন্থের নামও জন্ম মৃত্যু। 1937 সালে প্রকাশিত হয় এই গল্প গ্রন্থ, এবং এর প্রথম গল্প যদু হাজরা ও শিকি ধজ নিয়ে আগের চলচ্ছবিতে বলেছিলাম। আজ দুটি গল্প নিয়ে বলবো এই গল্প গ্রন্থেরই। তার মধ্যে দ্বিতীয় গল্প জন্ম মৃত্যু। একদিকে জন্ম আছে, একদিকে মৃত্যু আছে। আমাদের কথকের একটি ঘরের প্রয়োজন ছিল মধুপুরে। এখন মধুপুরে ঘর ভাড়ার প্রয়োজন। ভবানীপুরে এক বৃদ্ধ ভদ্রলোক রয়েছেন, যার একটি ঘর রয়েছে মধুপুরে। সেইটি ভাড়ার জন্য তিনি তার কাছে একদিন চলে যান। যাওয়ার পর সেখানে তার সঙ্গে কথা বলবেন, ঘরের কথা বলবেন। ভদ্রলোকের নাম বিশ্বনাথ বাবু। কথা বলবেন, কিন্তু সেদিন গিয়ে দেখলেন যে সেই বাড়িতে রয়েছে উৎসব। 77 বছরের বৃদ্ধ, দেখে 60-65 মনে হচ্ছিল। গিয়ে দেখলেন যে আসলে সেই বাড়িতে রয়েছে উৎসব। বৃদ্ধ বললেন তার জন্মদিন রয়েছে, জন্মদিন উপলক্ষে তাকে একটু বসে যেতেও বললেন। এবং কিছু পরে দেখলেন যে সেই বাড়িতে একের পর এক লোকজন আসছে নানান উপহার নিয়ে, এবং যারা আসছেন তারা প্রত্যেকেই এই বৃদ্ধের আত্মীয়। কেউ কন্যা, কেউ পুত্র, কেউ নাতি, কেউ নাতনি, সব ওই আত্মীয় স্বজনের মধ্যে। ভিড়ে ঠাসা, একের পর এক মানুষ আসছে ফুলের তোড়া নিয়ে। বৃদ্ধ যেখানে আছেন সে পুরো ভরে গেছে ফুলে। এরকম দৃশ্য তিনি দেখলেন প্রথমে। তারপর যখন সেখান থেকে বেরিয়ে গেলেন, তার বন্ধুর সঙ্গে গলিতে দেখা। বন্ধু সেজেগুজে সেই বাড়িতে আসছেন, বিশ্বনাথ বাবুর বাড়িতে। এবং বন্ধুকে যখন জিজ্ঞেস করলেন তুমিও যাচ্ছ কি না, তো বললেন হ্যাঁ যাচ্ছি। সেই ভিড়ের কথা বললেন যে বাড়িতে তো প্রচুর লোক, প্রচুর ভিড়। তখন সেই বন্ধু বললেন আসলে ব্যাপার হলো যে বৃদ্ধের কাছে 50,000 টাকা আছে। বৃদ্ধের কাছে 50,000 টাকা রয়েছে। সেই জন্যেই এই বিশ্বনাথ বাবু যার বয়স 77, সেজন্যই সেই লোকটিকে সবাই খাতির করে। তার নাতি নাতনি থেকে শুরু করে সবাই তার কাছে যায়। এবং আমরা আসল রহস্য উদ্ধার করে ফেললাম। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের মাস্টারমশাই বলতেন বৃদ্ধের সহায় হচ্ছে অর্থ, বৃদ্ধের প্রকৃত বন্ধু হচ্ছে অর্থ। তিনি বলতেন, আমাদের মাস্টারমশাই ডক্টর সৌরনাথ বসু, তিনি আমাদের এই কথা বলতেন, বৃদ্ধের সহায় অর্থ। কথক মোটামুটি বুঝতে পারলেন যে এই ব্যাপারটা কি কারণে সেখানে এত ভিড়। এই ঘটনারই 2 সপ্তাহ পরে আমাদের কথক দেশের বাড়ি অর্থাৎ নিজের গ্রামের বাড়ি গেলেন। গিয়ে এখানে শশী ঠাকুরনের সঙ্গে দেখা হলো। তিনিও বৃদ্ধ, বরং একটু বেশি বৃদ্ধ। কেউ বলে 90 বছর, কেউ বলে 100 বছর। এই বৃদ্ধা শশী ঠাকুরন বৃদ্ধা। কিন্তু শশী ঠাকুর বিশ্বনাথ বাবুর 7 ছেলে 4 মেয়ে, তাকে সবাই ঘিরে আছে। দেখলাম তার বৃদ্ধের জন্মদিনে সবাই তাকে ঘিরে আছে। কিন্তু শশী ঠাকুরেরও
বিশ্বনাথবাবুর 7 ছেলে 4 মেয়ে, 7 ছেলে 4 মেয়ে, আর শশী ঠাকুরনের 4 ছেলে 3 মেয়ে, তারও তো কম নয়, 7টি ছেলে মেয়ে। ওদিকে 11টি ছেলে মেয়ে, আর শশী ঠাকুরনের 7টি ছেলে মেয়ে। সবাই বাইরে থাকে, বিয়ে হয়ে গেছে মেয়েদের, ছেলেরা সব বাইরে থাকে, বড় বড় চাকরি করে। একমাত্র বড় ছেলে, সে তেমন কিছু করে না, সে বাড়িতেই থাকে। এবং সেই শশী ঠাকুরনকে দেখে, যেটুক পারে দেখে। তারও সন্তান আছে, সবটা পেরে ওঠে না। শশী ঠাকুরনের যা যা প্রয়োজন, যে খাবার দাবার প্রয়োজন, পোশাকের প্রয়োজন, তা তার জোটে না, কোনোভাবেই জোটে না। আমাদের কথকের কাছে সে হাত পাতে, সে 2 আনা চাইলে কথক তাকে 1 টাকা দেয়, তাতেই সে বিশাল খুশি। সে একটু গুড় খেতে চায়, কাঁসার জামবাটি নিয়ে তাকে দেখা যায় দূরে হেঁটে যেতে। কথক তাকে ডাকলে সে বলে যে এই জামবাটিটি নাপিত বাড়িতে বিক্রি করতে গেছিলাম, কিন্তু ওরা কিনবে না। এটা বিক্রি করতে পারলে বড় ছেলের বাড়িতে একটুখানি ভাত টাত আসতো। ভাত ডাল চড়ছে না কটা দিন। তো বলছে, তুমি বাবা এটা রাখবে, তুমি এটা কেনো না, কেনো অন্তত তুমি এটা বন্ধক রাখো, আমাকে কিছু টাকা দাও। অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে এই বৃদ্ধা তার শেষ জীবন কাটাতে থাকেন শশী ঠাকুরন। কিন্তু তার সন্তানেরা কৃতি হয়েও তাকে দেখাশোনা করে না। এবং বড় ছেলে তাদের কাছে, তাদের ভাইয়েরদের কাছে চিঠি পাঠালেও তারা কোনো উত্তর দেয় না, বা বলে যে গ্রামের যা জমি জমা আছে তাই দিয়েই চালাক না। বৃদ্ধা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন এবং তার বড় ছেলেকে বলে গেলেন যে আমি মারা গেলে কোনো অনুষ্ঠান করো না, 2-5 জন পারলে ব্রাহ্মণকে খাইয়ে দিও, না হলে লোকে খারাপ বলবে। আর যদি আমার অন্য ছেলেরা টাকা পাঠায়, তাহলে সেই টাকাটা রেখে দিও, তোমাদের সংসারের জন্য রেখে দিও, আমার জন্য তেমন কিছু আয়োজন করো না। শশী ঠাকুর মারা গেলেন। মারা যাওয়ার পর দেখা গেল যেটা হয়, আমরা দেখি, সব ভাইয়েরা চলে এলো, আত্মীয় স্বজন সব চলে এলো, এবং তাকে নিয়ে বিশাল যে শ্রদ্ধানুষ্ঠান শুরু হলো। সবাইকে আমন্ত্রণ করা হলো, খুব ব্যস্ত মানুষ। তখন এই দৃশ্য দেখে কথক এলেন এই বাড়িতে। তাদের যে সেই বৃদ্ধার যে এক ছেলে আছে, ছেলে বউ আছে, তাদের সঙ্গে আলাপ হচ্ছে, কথা হচ্ছে, এবং দেখছেন যে সেই বৃদ্ধার যে বৌমা, সে খুবই বিরক্ত এখানে এসে। কোথায় থাকবেন, কোথায় কি করবেন, কাল সারা রাত ঘুমোতে পারেননি, মশার কামড়ে বাধ্য হয়ে আসতে হয়েছে, না আসলে সমাজের লোকজন খারাপ কথা বলতো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গল্প এখানেই শেষ। গল্পে শুধু আমাদের কথক বলছেন যে তার মনে পড়ে যায় সেই দৃশ্য, যখন সে কাঁসার জামবাটি নিয়ে সে বাড়ি ফিরছে, যখন সেই জামবাটিটা কেউ কিনছে না, সামান্য অর্থের জন্য সেই জামবাটিটা বিক্রি করে দিতে চায়। এবং এটি শশী ঠাকুরনের বিয়ের কাঁসার জামবাটি, বিয়ে পাওয়া কাঁসার জামবাটি। অদ্ভুত গল্প। এই গল্পকে কি আদৌ গল্প বলা যায় কিনা, এটা একটা প্রশ্ন। কোনো ক্লাইম্যাক্স বা কিচ্ছু নেই, যে প্লটও খুব সুন্দর করে সুগঠিত তাও নয়। একদম কথকের মতো বলা যে এই ধরো একটা ঘটনা ঘটেছিল। একটা ঘটনা প্রথমে বললেন, বিশ্বনাথ বাবুর বাড়ি, তার একটা প্রয়োজন ছিল মধুপুরের একটা ঘরের। এই ঘরটা কোনো বিষয় নয়। প্রথমে মনে হবে যে এই ঘরই বিষয়, ঘরের প্রয়োজন বিষয়, কিন্তু ঘর বিষয় নয়। ঘর থেকে ঢুকে গেল বিশ্বনাথ বাবু, সমান্তরালে বিশ্বনাথ বাবুকে রেখে ঢুকে গেল শশী ঠাকুরনের গল্পে। তার করুণ বর্ণনার, তার জীবনের যে করুণ বর্ণনা, তার মধ্যে ঢুকে গেলেন। এবং দেখা গেল যে
এই বৃদ্ধার কিছু নেই বলে তার জীবন অতি কষ্টে কাটলো, নিজস্ব কিছু নেই বলে। সন্তানরা অত্যন্ত কৃতী, তৎসত্ত্বেও তাকে অভাবের মধ্যে, খিদের মধ্যে সে না খেয়ে রয়েছে। সামান্য একটু গুড় খায় বলে ছটফট করছে। সে বাতাসা কোনো রকম জল দিয়ে ভিজিয়ে কাপড়ের মধ্যে চুষে চুষে খায়। আমরা দেখলাম বৃদ্ধার কিছু নেই, আর ওই বৃদ্ধের আছে বলে জন্মদিন পালন হচ্ছে। আর এই বৃদ্ধার কিছু নেই, সে মারা গেল। মারা যাওয়ার পর তুমুল আয়োজন। এই তো হয় আমাদের চারিদিকে। চরম বাস্তব নিয়ে এই গল্প, কোনো ভাবজগতের গল্প নয়, চরম বাস্তবতা নিয়ে এই গল্প। এবং আগেই বলেছি যে এই গল্পের যে প্রচলিত যে কাঠামো, গল্পের কাঠামো, শেষ হয়ে হইল না শেষ, কিংবা আরও যে গল্পের যে নানান বৈশিষ্ট্য থাকে, গল্প আস্তে আস্তে চড়তে থাকে, ক্লাইম্যাক্সে যায়, আস্তে আস্তে একটা সমাধানে যায়। এই যে গল্পের নানান পর্ব, গল্পের চরিত্রের নানা রকম ঘাত প্রতিঘাত, এইসব কিন্তু নেই, এখানে নেই। যেন কেউ একজন ডেকে বলছেন যে জানো এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে। তো এইরকম ঘটনা তো ঘটেই, কিন্তু এই গল্পটি আমাদের ভালো লাগে কেন? লাগে লেখকের বলার ভঙ্গিমা এত আন্তরিকভাবে এই বাস্তব চিত্র তুলে ধরছে। আমরা যে স্বার্থপর মানুষ, এত স্বার্থপর মানুষ আমরা, সেই যুগের কাহিনী। এই যুগে তো আমরা বলেই থাকি যে আমরা কত স্বার্থপর হয়ে উঠেছি। আমার শৈশবে যত যেটুখানি ছিল তার থেকে অনেক গুণ বেশি নিষ্ঠুর হয়ে উঠেছি এখন। এই নিষ্ঠুরতা তখনও ছিল, হয়তো অল্প পরিমাণে ছিল, যে নিষ্ঠুরতা এখন অনেক বেড়েছে। সেই দৃশ্য, সেই যুগের দৃশ্য, সেই সময়ের দৃশ্য আমাদের পথের দেবতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন অদ্ভুতভাবে এই দুজনের কাহিনীর মাধ্যমে। ওই জন্যই প্রথমেই তিনি বলে নিয়েছেন প্রথম অনুচ্ছেদেই যে সম্প্রতি আমার অভিজ্ঞতার গণ্ডির মধ্যেই এমনই একটা ঘটনা এসে পড়েছিল, ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে। একেবারে বিপরীত তারে বাঁধা দুটো ঘটনা। একটা ওপাশে বিশ্বনাথবাবুর ঘটনা, যার জন্মদিন পালন করছে তার নাতি নাতনি সবাই মিলে, আত্মস্বজন মিলে, তার সন্তানেরা মিলে, আর এদিকে বৃদ্ধা না খেয়ে মারা যাচ্ছে। 50,000 টাকা আছে, এর কিছু নেই। মানুষের দশা, কখনো হাতি কখনো মশা, বৃদ্ধের বন্ধু হচ্ছে অর্থ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটু পরোক্ষভাবে সবটাই বলে গেলেন। এবার বলবো তৃতীয় গল্প সই নিয়ে। আগের গল্পটা চলিত ভাষায় লেখা ছিল, এবারের গল্পটি সাধু ভাষায় লেখা, একই গল্প গ্রন্থের গল্প। তৃতীয় গল্প সই মানে বন্ধু। আমরা এই গল্পের মধ্যে বিভূতিভূষণের যে জীবনের ছায়াও পাচ্ছি। ছায়া বলতে তিনি যখন তার ছোট বোনের স্বামী অর্থাৎ ভগ্নিপতি পঞ্চানন বন্দ্যোপাধ্যায়, যার ডাকনাম ছিল জ্ঞান বন্দ্যোপাধ্যায়, মারা যান 1933 সালে। বোনকে নিয়ে তিনি ইছামতির পাড়ে যে ডাকবাংলো রয়েছে, এখনও ডাকবাংলোটা রয়েছে, তার পেছনের দিকে তিনি বোনকে নিয়ে ভাড়া থাকতেন। এবং বোনের সেই মুহূর্তে দুটি সন্তান ছিল, ছোট সন্তান কন্যা, সে খুকি, সে অল্প বয়সেই মারা যায়। তো শান্ত ও উমা, যার শান্তর প্রকৃত নাম প্রশান্ত, এই দুই ভাগ্নে এবং বিভূতিভূষণ থাকতেন। বিভূতিভূষণ তখন খেলাদ ঘোষের বিদ্যালয়ে পড়াতেন এবং ছুটির দিনে তিনি চলে আসতেন এই ডাক বাংলোর এই বাড়ির পেছনে। ভাড়া তিনি বোনকে এনে রেখেছিলেন, এইখানেই তিনি থাকতেন, ছুটির দিনগুলোতে থাকতেন। এবং এই ভাড়ার খরচ সংসারের খরচ তিনি নিজেই দিতেন। এবং বিকেল হলে লিচুতলার ক্লাবে চলে আসতেন, উকিল মোক্তাদের নিয়ে একটি ক্লাব। সেই ক্লাবে গিয়ে তিনি আড্ডা দিতেন, গল্প করতেন, আড্ডা দিতেন, এটা ওটা খেলতেন। তো এই ছিল লিচুতলা ক্লাব। আর ওর দূরত্ব হয়তো মাত্র 200-300 মিটার হবে, খুব দূরে নয়। এগুলো বনগাঁ শহরেই রয়েছে। সেই ভূগোলকে আমরা এখানে দেখতে পাবো। এখন বিভূতিভূষণ
আমরা যদি ধরে নিয়ে এই গল্পে যদি চলে আসি, তাহলে দেখব কথক দুপুরবেলা ঘুমিয়ে আছেন। এমন সময় এক মহিলা, তার একটা বাচ্চা, ছোট্ট সন্তান, সম্ভবত হাবলু তার নাম, হাবলা তার নাম। আমরা গ্রাম বাংলায় একটু বোকা সবার হলে তাদের হাবলা বলে থাকি। হ্যাঁ, তো সেই হাবলাকে নিয়ে চলে এসছেন। আসার কারণ হচ্ছে তার স্বামী হচ্ছে হাটে গুড় বিক্রি করতে গেছে। স্বামী হচ্ছে গাছ কাটে, অর্থাৎ শিউলি বা গাছি হচ্ছে তার পেশা। সেই গাছ থেকে রস পাড়ে, গুড় বানায়, গুড় বিক্রি করে। এই গুড় বিক্রি করেই তার সংসার চলে, তার ভাত হয়, ভাতের ব্যবস্থা হয়। এখন সে কি করতে হাটে যাবে? ভিড় হাটে। সে ভাবলো সইয়ের বাড়ি থেকে ঘুরে আসবে। এখন সই অর্থাৎ এই যে কথক ঘুমিয়ে আছেন তার বোনের শ্বশুরবাড়ি আর এর শ্বশুরবাড়ি একই জায়গায়। ফলে সে চলে এসছে এখানে নিয়ে, রোয়াকে বসে গল্প করছে এবং গল্প এতই জোরেই করছে এবং অনবরত বকবক করে যাচ্ছে, তাতে আমাদের কথকের ঘুম ভেঙে যাচ্ছে। বিরক্ত হচ্ছেন যে কোথা থেকে এলো, কোথা থেকে উপদ্রব এলো। এবং কথা যখন থামছে তখন বলছেন যে সই আমাকে একটু পান দেবে, একটু দোক্তা দেবে, একটু তামাক এইসব দেবে। এইসব চলছে, তার বায়নার কোনো শেষ নেই। এবং কথক বলছেন যে তার কথা শুনে মনে হচ্ছে যে সে বাগদি বা দুলে পরিবারের মেয়ে। তো এই চেয়েই যাচ্ছে। একটু পরে বলছে যে তার হাবলা একটু জল খেতে চাইছে। তা সই যখন জল আনতে গেছে সে নিজেই বলছে তোর চিন্তা নেই, তো শুধু জল না, জলের সঙ্গে একটু খাবার দাবারও পাবি। তো সই তার জন্য, অর্থাৎ কথকের বোন তার জন্য একটু গুড়ের ব্যবস্থা করেছে। এবং মনে হলো সে গুড়ে খুব একটা সন্তুষ্ট হলো না, কারণ দুপুরবেলায় সাধারণত পল্লীগ্রামে দুপুরবেলায় একটু খাওয়ার ব্যবস্থা করা হয়। এবার এরা শহরে চলে এসছে। কথক বলছেন শহরে আসার কারণ এসব তার নিজের বোনের, তার জাহ্নবী, বিভূতিভূষণের বোন জাহ্নবীর যে ঘটনা ঘটেছিল সেটা বললেন না, বলেন ছেলে মেয়ের পড়াশোনার সুবিধায় এখানে আসা হয়েছে, গল্পের স্বার্থে সব বলা হয়েছে, গল্প নির্মাণের প্রয়োজনে বলা হয়েছে। যাই হোক, তো দুপুরে একটু ভেবেছিল একটু খাবে টাবে, এবং এও কথার মধ্যে বলছে যে তোর বাবা না আসলে তো খাবার হবে না, গুড় বিক্রি করবে, তারপর ভাত হবে, সকালে তুই একটু খেয়েছিস, এখন একটু খাবি, গুড় খাবি। তো যাই হোক, সামান্য গুড়ি এনে দিয়েছে, কিন্তু মনে মনে ভেবেছিল যে সে দুপুরবেলা কিছু ভাতের ব্যবস্থা করবে। তারপরে আমাদের কথকের ভাগ্নে চলে এসছে স্কুল থেকে, ভাগ্নে টিফিনে চলে এসছে, হয়তো বনগাঁ হাই স্কুলে পড়তো, যেখানে বিভূতিভূষণ পড়তেন, এরকম একটা কল্পনা করা। তো তাকে খাইয়ে দিয়ে সেই বোন সে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এই বিরক্তি থেকে বাঁচার জন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাদের কথক বিকেলের দিকে 3টের দিকে, দুপুরবেলা আসছে 3টে সাড়ে 3টের দিকে এরকম সময় তিনি বেরিয়েছেন। বেরিয়ে দেখলেন যে বাইরে রোয়াকে বসে আছে একটা চুপড়ি নিয়ে, সে বসে আছে, পাশে তার সেই হাবলা রয়েছে। হ্যাঁ, তো তাকে দেখে একটু বিরক্তই হলো, কারণ তার ঘুম নষ্ট হয়ে গেছে, বোনকে এত বিরক্ত করছে, এবার একটা উজবুক টাইপের মানুষ। হ্যাঁ, তো যাই হোক, সে চলে গেল সেই তার বন্ধুদের আড্ডায় চলে গেল, বলল যে আমি একটু উকিল মোক্তাদের আড্ডায় গেলাম, অর্থাৎ লিচুতলার ক্লাবে হয়তো গেল, সেখানে টেনিস খেললেন তিনি। টেনিস খেলে সন্ধ্যার আগে আগে যখন ফিরবেন, দেখলেন যে সেই রাতের বেলা যখন ফিরছেন, যে সেই চুপড়ি নিয়ে, পাশে একটা টোপলা নিয়ে, একটা তুত গাছের তলায় বড় রাস্তার পাশে সেই মেয়েটি, অর্থাৎ তার বোনের সই, সেখানে বসে আছে। তখনও তার স্বামী হাট থেকে ফেরেনি, এবং তার মুখটার মধ্যে কোনো হাসি খুশি ভাব নেই। এত সময় যে হাসি খুশি ভাব দেখা গেছিল, সেই হাসি খুশি ভাব কোনো রকম কিছুই নেই, মুখটা নিরাশ। পাশে তার হাবলা রয়েছে। আমাদের গল্পটি এখানে শেষ হয়ে যায়। ছোট্ট গল্প, খুবই ক্ষুদ্র গল্প।
আমরা বলেছিলাম যে একেবারে তুচ্ছ মানুষ, সাধারণ মানুষ নিয়ে এই গল্পগ্রন্থের গল্পগুলি একমাত্র তান্ত্রিকের গল্প বাদে মোট 13টি গল্প, 12টি গল্প একদম সাধারণ মানুষ। প্রথম গল্প যদু হাজরা ও শিকি ধস, সেখানেও বলেছি কি করে একজন যে যৌবনে যৌবনে এত গুরুত্ব পেত, সে এই পৌড়ে সে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, শূন্য হয়ে গেছে। আমরা পরের গল্প দেখলাম, পরের গল্প জন্ম মৃত্যুতে, যে গল্পের দ্বারা এই আমাদের গল্পগ্রন্থের নাম রাখা হয়েছে জন্ম মৃত্যু। সেখানে জন্মদিন পালন হচ্ছে বিশ্বনাথ বাবুর, আর এই যে শশী ঠাকুরুন তার তার সে মারা গেল, তার কিছু জুটছে না, সে না খেয়েই প্রায় মারা গেল, অভাবেই প্রায় মারা গেল, অথচ তার সন্তানরা এত এত অর্থবান, কিছুই হলো না। পরের গল্প আমরা দেখলাম যে বাগদি বা দুলে, তার কথা শুনে মনে হচ্ছে যে এই মেয়েটি সে অত্যন্ত অভাবে রয়েছে, তার স্বামী গুড় বিক্রি করতে গেছে হাটে, গুড় বিক্রি হলে সামান্য গুড় বিক্রি করতে গেছে, যে অর্থ পাবে সেই অর্থ দিয়ে তার দুটো ভাত হবে। এবং আমরা বুঝতে পারছি যে আমাদের কথক যখন চলে এসছেন তখন এই মেয়েটি আর বেশিক্ষণ সেখানে থাকেনি, তার আগেই সে ডাকাডাকি করছিল যে সই তুমি কোথায় গেলে, সই তুমি কি ঘুমিয়ে পড়েছো। অর্থাৎ আমাদের কথকের বোন আর বেরোবে না, কারণ বিরক্ত হয়ে গেছে। ফলে মেয়েটি হয়তো আর কিছুক্ষণ বিরক্ত করে এবং কথায় কথায় মাঝখানে একটা পান হবে বলছে, আমাদের কথক বলছে যে যখনই থামছে তার ছেদ হচ্ছে, ছেদের সময় সে শুধু বলছে পান হবে কিনা। তো এইখানে এসে দেখছে যে তুত গাছের নিচে বসে আছে, সেই মুখে আর কোনো রকম হাসি খুশি নেই, এবং তার স্বামী ফেরেনি, তখনও ফেরেনি, এবং তার মধ্যে একটা হতাশা রয়েছে। গল্পটা এখানে শেষ হয়ে যায়। তার স্বামী নিশ্চয়ই ফিরবে, হাটে যখন গেছে, কিন্তু তখনও ফেরেনি, অর্থাৎ গুড় বিক্রি হয়নি। এত মানে এই জায়গাটা এসে আমাদের একটু কষ্ট লাগে। গল্পে আমাদের কথক প্রথম থেকে শেষ পর্যন্ত বিরক্ত হয়েছেন, শেষেও যে এসে খুব দয়ামায়া দেখিয়েছে, নিজে কোনো বক্তব্য রেখেছেন তা নয়, একটু বর্ণনা দিলেন যে তুত গাছের নিচে বসে আছে, তার স্বামী ফেরেনি, মুখে একটা বিষণ্ণতা লেগে আছে, এখানেই গল্প শেষ। এখানেই আমরা যে শেষ হয়ে হইল না শেষকে আমরা বুঝতে পারি নিশ্চয়ই এরপরে কিছু ঘটবে। এবং এইখানেই আমাদের যে মেয়েটির প্রতি আমাদের ভীষণ রাগ হচ্ছিল, যে তার বোনকে বিরক্ত করছে, তার পরিবারকে বিরক্ত করছে, মাঝখানে একটু মিষ্টি কিনেও দিতে বলছে, সে মিষ্টি কিনেও আমাদের কথকের বোন মিষ্টি কিনেও দিয়েছে, এইভাবে নানানভাবে বিরক্ত করছে। এবং প্রথম থেকে আমরা যদি দেখি এই মেয়েটার প্রতি আমাদের ভীষণ রাগ হয়, কিন্তু শেষ দৃশ্যে যখন 3-4 লাইনে যখন বলছেন আমাদের কথক, যখন ফিরছেন সন্ধ্যা হয়ে গেছে, তুত গাছের নিচে, বড় রাস্তার পাশে তুত গাছের নিচে সেই চুপড়ি, এবং সেই পাশে একটা পুটলি নিয়ে বসে আছে, পাশে হাবলা, এবং মেয়েটার স্বামী তখনও ফেরেনি, সে বসে আছে, তার মুখে কিন্তু কোনো হাসি নেই। তখন আমাদের এই মেয়েটির প্রতি ভীষণ দয়া জাগে, যে মেয়েটির প্রতি রাগ হয়, বিরক্তি জাগে, যে মেয়েটি আমাদের কথকের ঘুম ভাঙিয়ে দিয়েছে, তার প্রতি দয়া জাগে, মায়া জাগে, কষ্ট হয় তার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত।